ইতিহাস শুধু রাজা আর যুদ্ধের গল্প নয়, ইতিহাস হলো মানুষের স্বপ্ন, বিশ্বাস আর ক্ষমতার লড়াইয়ের গল্প। তুঙ্গভদ্রা নদীর তীর, দক্ষিণ ভারতের প্রাচীন ভূমি, সেখানে একসময় গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্যতা, যেখানে রাজনীতি, প্রেম, বিশ্বাসঘাতকতা আর বীরত্ব সব একসাথে মিশেছিল। সেই সময়কে জীবন্ত করে তুলেছেন বাংলা সাহিত্যের এক অসাধারণ গল্পকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার লড়াইয়ের গল্প আজও শেষ হয়নি, চলছে তো চলছে এবং আগামী দিনেও চলবে। শুধু শুনে নিন প্রাচীন ইতিহাসের সঙ্গে বর্তমানের মিল ঠিক কতখানি। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে আজ ৭ম অংশ। শুরু করি। ৬। পরদিন প্রভাতে বিজয়নগরের রাজপুরী জাগিয়া উঠিল। রাজা জাগিলেন, রানীরা জাগিলেন, পৌর পরিজন জাগিল। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনার ঘুম ভাঙিল। সূর্যোদয় হইতে না হইতে পিঙ্গলা সভাগৃহের দ্বিতলে আসিয়া উপস্থিত হইল। সে রাত্রে রাজপুরীতেই কোথাও থাকে, তাহার স্বতন্ত্র গৃহ নাই। শোনা যায় তাহার একটি গুপ্ত নাগর আছে। মাসের মধ্যে ২-৩ বার গভীর রাত্রে সে চুপি চুপি নাগরের কাছে যায়। সেখানে রাত কাটাইয়া উষাকালে রাজপুরীতে ফিরিয়া আসে। অন্যথা সে রাজপুরী ছাড়িয়া কোথাও যায় না। রাজপুরীতে তাহার অহোরাত্রের কাজ। রাজকুমারীদের কাছে উপস্থিত হইয়া পিঙ্গলা বলিল, রাজগুরু কূর্মদেব সংবাদ পাঠিয়েছেন, তিনি এখনই আপনাদের আশীর্বাদ জানাতে আসবেন। রাজকুমারীরা প্রস্তুত হইয়া রহিলেন। ২ দণ্ড পরে গুরুদেব আসিলেন। রাজকুমারীরা তাহার চরণে প্রণত হইলেন। পিঙ্গলা উপস্থিত ছিল, সে বিদ্যুন্মালার পরিচয় দিল। কূর্মদেব ভাবী রাজবধূকে স্বচক্ষে দেখিতে আসিয়াছিলেন। দেখিয়া তৃপ্ত হইলেন। মনে মনে বলিলেন, কন্যা সুলক্ষণা ও শুদ্ধ চরিত্রা। অন্য কন্যাটিও তাই। দুজনেই বিজয়নগরের রাজবধূ হইবার যোগ্য। তিনি বিদ্যুন্মালাকে বলিলেন, কন্যা, শাস্ত্রীয় কারণে বিবাহ ৩ মাস স্থগিত থাকবে। এই ৩ মাস তোমাকে একটি ব্রত পালন করতে হবে। প্রত্যহ প্রভাতে তুমি পম্পাপতির মন্দিরে যাবে। পম্পাপতির মন্দির বেশি দূর নয়, তুমি পদব্রজে যাবে। সেখানে পম্পা সরোবরে অবগাহন স্নান করবে। সরোবরের পদ্ম তুলে পম্পাপতির পুজো করবে, তারপর ফিরে আসবে। ৩ মাস এইভাবে কাটাবার পর বিবাহ হবে। বিদ্যুন্মালা মনে মনে স্বস্তির নিঃশ্বাস মোচন করিলেন। শিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছিল। এখন অন্তত ৩ মাসের জন্য পরিত্রাণ। তিনি মস্তক অবনত করিয়া স্বীকৃতি জানাইলেন। পিঙ্গলা বলিল, গুরুদেব, কবে থেকে ব্রত আরম্ভ হবে? কূর্মদেব বলিলেন, আজ থেকেই আরম্ভ হোক না, শুভস্য শীঘ্রম। রাজগুরু প্রস্থান করিলে পম্পাপতির মন্দিরে যাইবার জন্য সাজ পড়িয়া গেল। পিঙ্গলা নিজে সঙ্গে যাইবে না, কিন্তু সে সমস্ত ব্যবস্থা করিল। রাজার কাছে সংবাদ গেল, পম্পাপতির মন্দিরে অগ্রদূত পাঠানো হইল। তারপর পট্টবস্ত্র পরিহিতা ২ রাজকন্যা বাহির হইলেন। সম্মুখে অসি হস্তে ২ জন প্রতিহারিণী, পিছনে আরও ১০ জন। পথ আলো করিয়া সুন্দরীর ঝাঁক চলিল। পম্পাপতির মন্দির রাজপুরীর বায়ুকোণে অনুমান পাদক্রোশ দূরে অবস্থিত। মন্দিরের উত্তরে তুঙ্গভদ্রা, দক্ষিণে বামে পম্পা সরোবর ও হেমকূট পর্বত। ত্রেতা যুগে এ পম্পা সরোবরে সীতা স্নান করিয়াছিলেন। রামলক্ষণ তাহার তীরে পরম ধার্মিক বকপক্ষী দেখিয়া হাস্য পরিহাস করিয়াছিলেন। রাজকন্যারা সভাগৃহ হইতে মাত্র কি অদ্দূর গিয়াছেন, পথের পাশেই অতিথি ভবন। একটি যুবক অতিথি ভবন হইতে বাহির হইয়া সম্মুখে যুবতী প্রবাহ দেখিয়া পথপার্শ্বে
থামিয়া গেল। তারপর সে যুবতীদের মধ্যে রাজকন্যাদের দেখিতে পাইল। রাজকন্যারা যুবককে দেখিয়াছিলেন এবং চিনিতে পারিয়াছিলেন। অর্জুন বর্মা। সে সসম্ভ্রমে 2 কর যুক্ত করিল। রাজকন্যাদের গতি স্থগিত হইল না, কিন্তু মণিকঙ্কনা চকিত হাস্যে দশন প্রান্ত ঈষৎ উন্মোচিত করিল। বিদ্যুন্মালা হাসিলেন না, তাহার মুখখানি রক্ত সঞ্চারে একটু উত্তপ্ত হইল মাত্র। কেহ জানিল না যে তাহার হৃৎপিণ্ড ক্ষণিকের জন্য দুরু দুরু করিয়া উঠিয়াছে। অর্জুন দাঁড়াইয়া রহিল। স্নানার্থিনীরা চলিয়া গেলেন। অর্জুন একটু ইতস্তত করিল। একবার তাহার ইচ্ছা হইল রাজকুমারীর অনুসরণ করে তিনি প্রতিহারিণী পরিবৃতা হইয়া কোথায় যাইতেছেন দেখিয়া আসে, কিন্তু না, তাহা শোভন হইবে না। সে দৃঢ় পদে অন্য পথে চলিল। আজ সকালে সে বলরামকে দেখিতে যাইবে বলিয়া বাহির হইয়াছিল। পথে নামিয়াই রাজকুমারীর সঙ্গে সাক্ষাৎ। তাহার মন ক্ষণেকের জন্য বিক্ষিপ্ত হইয়াছিল। এখন সে আবার মন সংযত করিয়া কিল্লাঘাটের দিকে অগ্রসর হইল। প্রভাতকালে নগরীর রূপ অন্য প্রকার, যেন সদ্য ঘুম ভাঙা আলস্য নিমিল রূপ। পান সুপারি রাস্তায় লোক চলাচল বেশি নাই। দোকানপাট ধীর মন্থর চালে খুলিতেছে। কিছু দূর চলিবার পর অর্জুন অকারণেই একবার পিছু ফিরিয়া চাহিল। সেই শীর্ণ লোকটা তাহার পিছনে আসিতেছে। নিজের মুখাবয়ব ঢাকা দিবার জন্যই বোধহয় মাথায় একটি পাগড়ি পরিয়াছে, কিন্তু তাহাতে তাহার স্বরূপ ঢাকা পড়ে নাই। অর্জুনের একটু বিরক্তি বোধ হইল। কি চায় লোকটা? তাহার একটা উদ্দেশ্য আছে সন্দেহ নাই, কিন্তু কি সেই উদ্দেশ্য? একবার অর্জুনের ইচ্ছা হইল ফিরিয়া গিয়া লোকটাকে ধরিয়া জিজ্ঞাসা করে, কি চাও তুমি? কিন্তু তাহাতে শান্তি ভঙ্গের সম্ভাবনা আছে। অর্জুন এদেশে নবাগত, কাহারও সহিত কলহ করিতে চায় না। সে লোকটাকে মন হইতে ঝাড়িয়া ফেলিয়া অন্য কথা ভাবিতে ভাবিতে পথ চলিতে লাগিল। ভাবনার বিষয়বস্তুর অভাব ছিল না। পিতা সুদূর গুলবর্গায় কি করিতেছেন? সত্যই কি সুলতান তাহাকে ধরিয়া লইয়া গিয়াছে? পিতা কি অনশনে প্রাণত্যাগ করিয়াছেন? এই দেশটা তাহার ভালো লাগিয়াছে। এই দেশকে নিজের দেশ ভাবিয়া সে সুখী হইয়াছে। সে কি দেশের সেবা করিতে পারিবে? রাজা কি তাহাকে সৈনিকের কার্য দিবেন? এই সকল চিন্তার ফাঁকে ফাঁকে রাজকুমারী বিদ্যুন্মালার স্নিগ্ধ গম্ভীর মুখখানি তাহার মানসপটে ফুটিয়া উঠিতে লাগিল। রাজকুমারীর মনে গর্ব অভিমান নাই। অর্জুনের ন্যায় সামান্য ব্যক্তির জীবন কথা শুনিতেও তাহার আগ্রহ। ঈশ্বর কৃপায় তিনি রাজেন্দ্রাণী হইয়া সুখে থাকুন। অর্জুন যখন কিল্লাঘাটে পৌঁছিল তখন দ্বিপ্রহরের বিলম্ব নাই। ঘাটে 2-3টি গোলাকৃতি খেয়াতরি ছিল। সে একটি ভাড়া লইয়া বানচাল বহিত্রগুলির দিকে চলিল। বহিত্র যেমন ছিল তেমনি দাঁড়াইয়া আছে। প্রথমটির নিকট গিয়া অর্জুন তাহার ভিতরে কোনো সাড়া শব্দ পাইল না। তখন সে দ্বিতীয়টির নিকটে গেল। এই বহিত্রটির খোলের ভিতর হইতে ঠুকঠাক শব্দ আসিতেছে। সে বহিত্রের গায়ে নৌকা ভিড়াইয়া উচ্চ কণ্ঠে ডাকিল, বলরাম! ঠুকঠাক বন্ধ হইল। মুহূর্ত পরে খোলের ভিতর হইতে বলরাম কর্মকার পাটাতনে উঠিয়া আসিল। অর্জুনকে দেখিয়া এক গাল হাসিল। এসো এসো বন্ধু, এসো। রাজভোগ ছেড়ে পালিয়ে এলে যে? তোমাকে দেখতে এলাম। অর্জুন বহিত্রের গলুইয়ে ডিঙা বাঁধিয়া পাটাতনে উঠিল। আমার লাঠি দুটো আছে তো? আছে, আমি যত্ন করে রেখেছি। চলো ছায়ায় যাই, এখানে বড় রৌদ্র। দুইজনে চিপিটক মামার রই ঘরে গিয়া বসিল। মামার তৈজসপত্র পড়িয়া আছে, কেবল মামা নাই। দুজনে কিছুক্ষণ ঝড়ের সন্ধ্যার সংবাদ বিনিময় করিল। শেষে অর্জুন বলিল, বহিত্র কি বেশি জখম হয়েছে? বলরাম বলিল, জখম বেশি হয়নি, যেটুকু হয়েছে তা সূত্রধরেরা মেরামত করতে পারবে, কিন্তু 3টি বহিত্রই চড়ায় আটকে গিয়েছে। যতদিন না বর্ষায় নদীর জল বাড়ছে ততদিন ওরা ভাসবে না। তোমার কাজ শেষ হয়েছে? আমার কাজ বেশি ছিল না, গোটা কয়েক লোহার কিলক তৈরি করে দিয়েছি,
বাকি কাজ সূত্রধরেরা করবে। তাহলে তুমি আমার সঙ্গে বিজয়নগরে চলো না? বেশ, চলো, কিন্তু এখানে আহার তৈরি, খেয়ে নিয়ে বেরোনো যাবে। রান্না অবশ্য বেশি নয়, ভাত আর মাছের রাই ঝোল। মাছ কোথায় পেলে? তুঙ্গভদ্রায় মাছের অভাব? বড়শি দিয়ে ধরেছি। মাছের স্বাদ কিন্তু ভালো নয়, মানে বাংলাদেশের মতো নয়, কাল খেয়েছিলাম। দুজনে নৌকার খোলের মধ্যে গিয়া আহারে বসিল। খাইতে খাইতে কথা হইতে লাগিল। রাজাকে দেখেছ? কেমন রাজা? রাজা আমাকে ডেকেছিলেন, আমি তার কাছে গিয়েছিলাম। রাজার মতন রাজা, আমাকে তার সৈন্যর দলে নেবেন বলেছেন। অর্জুন রাজদর্শনের আখ্যান বিস্তারিত করিয়া বলিল। শুনিয়া বলরাম বলিল, তাই নাকি? তোমার কপাল ভালো। আমিও রাজার শ্রীচরণ দর্শন করতে চাই, বিশেষ প্রয়োজন আছে। তুমি ভাই একটু চেষ্টা করো। নিশ্চয় করব, আমার যথাসাধ্য করব। আহার আনতে কিছুক্ষণ বিশ্রাম করিয়া দুই বন্ধু গাত্রোত্থান করিল। বলরাম একটি পাটের থলিতে কিছু লোহা লক্কর লইয়া থলি কাঁধে ফেলিল। অর্জুন নিজের লাঠি দুটি হাতে লইল। গোল নৌকায় চড়িয়া তাহারা ঘাটে নামিল। অর্জুন দেখিল নির্জন ঘাটের এক কোণে শীর্ণকায় লোকটি বসিয়া আছে। মাথায় পাগড়ি থাকা সত্ত্বেও রৌদ্র তাপে তাহার করুণ অবস্থা। অর্জুন ও বলরাম পথ চলিতে আরম্ভ করিলে সেও পিছে চলিল। অর্জুন চলিতে চলিতে বলরামকে নিম্নস্বরে শীর্ণ লোকটির কথা বলিল। বলরাম একবার ঘাড় ফিরাইয়া 50 হস্ত দূরস্থ লোকটাকে দেখিল। তারপর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, রাজার গুপ্তচর হতে পারে। অর্জুন আশ্চর্য হইয়া বলিল, রাজার গুপ্তচর? বলরাম বলিল, রাজারা কাউকে বিশ্বাস করেন না, বিশ্বাস করলে তাদের চলে না। তুমি নূতন লোক, গুলবর্গা থেকে এসেছ, তাই তোমার পিছনে গুপ্তচর লেগেছে। ভালো রাজা, বিচক্ষণ রাজা, কিন্তু তোমার মনে পাপ নেই, তোমার কিসের ভয়? অর্জুন অনেকক্ষণ হতবাক হইয়া রহিল। রাজনীতির সহিত তাহার পরিচয় নাই। যে মানুষ প্রসন্ন মুখে তাহার সহিত বাক্যালাপ করিয়া প্রীতির নিদর্শন স্বরূপ স্বর্ণমুদ্রা দান করে, সেই আবার তাহার পিছনে গুপ্তচর লাগাইতে পারে, ইহা যেন বিশ্বাস হয় না। কিন্তু বলরামের কথাই সত্য, রাজাদের সর্বদা সতর্ক থাকিতে হয়। পান সুপারি রাস্তা দেখিয়া বলরামের চক্ষু গোল হইল। দীর্ঘ পথ হাঁটিয়া তাহারা পিপাসার্ত হইয়াছিল। তক্রবতীর দোকানে গিয়া আকণ্ঠ শীতল তক্র পান করিল। আজ আর তক্রবতী যুবতী মূল্য লইতে অস্বীকার করিল না। সন্ধ্যার প্রাক্কালে দুজনে অতিথি ভবনে উপনীত হইল। বলরামের পরিচয় শুনিয়া পরিচারকেরা তাহাকে অর্জুনের পাশের একটি প্রকোষ্ঠে থাকিতে দিল। 7 পরদিন প্রভাতে দুই বন্ধু নগর পরিদর্শনে বাহির হইল। বলরাম ইতিপূর্বে এমন বিস্তীর্ণ শোভাময় নগর দেখে নাই। বর্ধমান ইহার তুলনায় গণ্ডগ্রাম। অর্জুনও বিজয়নগরের সামান্য অংশই দেখিয়াছে, তাই তাহারা সাগ্রহে নগর দর্শনে বাহির হইল। আজ তাহারা সারা দিন নগরের যত্রতত্র ঘুরিয়া বেড়াইবে, হ্রদে স্নান করিবে, মিঠাই অঙ্গদি হইতে দ্বীপ্রহরে আহার্য সংগ্রহ করিয়া লইবে, তারপর সন্ধ্যাকালে ফিরিয়া আসিবে। অতিথি ভবন হইতে বাহির হইয়া আজও রাজকন্যাদের সঙ্গে দেখা হইয়া গেল। তাহারা প্রহরিণী পরিবৃত হইয়া পম্পাপতির মন্দিরে চলিয়াছেন। অর্জুন ও বলরাম পথের ধারে দাঁড়াইয়া পড়িল। মণিকঙ্কনা আজও মিষ্ট হাসিল। বিদ্যুন্মালার গণ্ডে কাঁচা সিঁদুর ছড়াইয়া পড়িল। তাহারা চলিয়া গেলে বলরাম অর্জুনকে জিজ্ঞাসা করিল, এরা কোথায় যাচ্ছেন? অর্জুন বলিল, জানি না, কালও গিয়েছিলেন। চলো খোঁজ নি। বেশি খোঁজ করিতে হইল না। একটি পানের দোকানে তাহারা প্রকৃত তথ্য অবগত হইল। সংবাদ ইতিমধ্যে নগরে রাষ্ট্র হইয়াছে। রাজগুরুর আদেশে কলিঙ্গ কুমারী 3 মাস ব্রত পালন করিবেন। প্রত্যহ পম্পা সরোবরে স্নান করিয়া মন্দিরে দেবার্চনা করিবেন। ব্রত উদযাপনের পর বিবাহ হইবে। অতঃপর তাহারা নগরের চারিদিকে যথেচ্ছা ঘুরিয়া বেড়াইল।
বলা বাহুল্য শীর্ণ গুপ্তচরটি তাহাদের পিছনে রহিল। নগরে অগণিত তুঙ্গ শীর্ষ দেব মন্দির, কোনো মন্দির বীরভদ্রের, কোনো মন্দির রামস্বামীর, কোনো মন্দির মল্লিকার্জুনের। মন্দির সংলগ্ন ভবনে বহু সংখ্যক দেবদাসীর বাস। চম্পকদাম গৌরী এই সুন্দরীদের বিবাহ হয় না। ইহারা নৃত্য গীত দ্বারা দেবতার সেবা করিয়া যৌবনকাল যাপন করে, দেবতাই তাহাদের স্বামী। নগর পরিধির মধ্যে অনেক ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ে কোথাও কোথাও গুহা আছে। এই সকল গুহায় কেহ বাস করে না। কদাচিৎ মনমথ পীড়িত নায়ক নায়িকা এই প্রাকৃতিক সংকেত গৃহে নৈশ অভিসার করে। প্রণয়ের অপরিণাম দর্শিতায় নিজেদের নাম গুহাগাত্রে লিখিয়া রাখিয়া যায়। দ্বীপ্রহরে এই গুহার ছায়ায় রাখাল বালক নিদ্রা যায়। পাহাড় ছাড়াও চারিদিকে বহু পয়ঃপ্রণালী আছে, প্রকাণ্ড প্রকাণ্ড সরোবর আছে। অর্জুন ও বলরাম সরোবরে স্নান করিল, সঙ্গে যে আহার্য আনিয়াছিল তাহা তরুচ্ছায়ায় বসিয়া ভোজন করিল। তারপর একটি গুহার স্নিগ্ধ অন্ধকার গর্ভে শুইয়া রহিল। অপরাহ্নে সূর্যের তেজ কমিলে দুইজনে গুহা হইতে বাহির হইল। গুপ্তচর গুহামুখ হইতে কিয়দ্দূরে একটি বৃক্ষচ্ছায়ায় বসিয়া ছোলা ভাজা খাইতেছিল, সেও গাত্রোত্থান করিল। বলরাম তাহাকে দেখিয়া অর্জুনকে বলিল, এসো, লোকটাকে নিয়ে একটু রঙ্গ করা যাক। দুজনে নিম্ন কণ্ঠে পরামর্শ করিল। তারপর বলরাম পুনশ্চ গুহার মধ্যে প্রবেশ করিল। অর্জুন নির্জন পথ ধরিয়া রাজপুরীর অভিমুখে চলিল। রাজপুরী এখান হইতে অনুমান ক্রোশেক পথ দূরে। গুপ্তচর বৃক্ষতলে দাঁড়াইয়াই ক্ষণকাল ইতস্তত করিল, তারপর অর্জুনকে অনুসরণ করিল। স্পষ্টই বোঝা যায় অর্জুন তাহার প্রধান লক্ষ্য। সে গুহার দিকে পিছন ফিরিলে বলরাম গুহা হইতে বাহির হইয়া তাহার পিছু লইল। ওদিকে অর্জুন কিছুদূর গিয়া হঠাৎ ফিরিয়া আসিতে লাগিল। দুইজনের মাঝখানে পড়িয়া গুপ্তচরের আর পালাইবার পথ রহিল না। সে ন যজৌ ন তস্থৌ ভাবে দাঁড়াইয়া পড়িল। বলরাম আসিয়া গুপ্তচরের কাঁধে হাত রাখিল, বলিল, বাপু, তোমার নাম কি? গুপ্তচর অন্যদিকে ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন দাঁড়াইয়া আছে। তাহার মুখের ভাব পরিবর্তিত হইল। বোকাটে আধ পাগলা গোছের মুখ করিয়া সে বলিল, আমার নাম বেঙ্কটাপ্পা। বলরাম বলিল, বাহ, খাসা নাম। তুমি কি কাজ করো? কাজ? বেঙ্কটাপ্পা ফ্যালফ্যাল চাহিয়া বলিল, আমি কাজ করি না, কেবল পথে পথে ঘুরে বেড়াই। বটে, কিন্তু পেট চলে কি করে? পেট? পেট তো চলে না, আমি চলি। বলি, খাও কি? যা পাই তাই খাই। পথে পথে ঘুরে বেড়াও, রোজগার করো না, তোমার খাবার ব্যবস্থা করে কে? ক্ষণেক নীরব থাকিয়া বেঙ্কটাপ্পা আকাশের দিকে তর্জনী তুলিয়া বলিল, ওইখানে ভগবান আছেন, তিনি খাবার ব্যবস্থা করেন। বৎস বেঙ্কটাপ্পা, তুমি তো ভারী চতুর লোক। ভগবানের ঘাড়ে খাবারের ভার তুলে দিয়েছ, কিন্তু আমাদের পিছনে লেগেছ কেন? বেঙ্কটাপ্পা হাঁ করিয়া চাহিয়া থাকিয়া বলিল, পিছনে লাগা কাকে বলে? তাও জানো না? ভারী ন্যাকা তুমি। বলরাম তাহার বাহু ধরিয়া বলিল, চলো তুমি আমাদের সঙ্গে, পিছনে লাগা কাকে বলে বুঝিয়ে দেব। বেঙ্কটাপ্পা হাত ছাড়াইয়া লইয়া বলিল, না, আমি তোমাদের সঙ্গে যাব না। বলরাম বলিল, বেশ, পিছনে থাকো, ক্ষতি নেই, কিন্তু বেশি কাছে এসো না, আমার বন্ধুর হাতে লাঠি দেখতে পাচ্ছ? বেঙ্কটাপ্পা ইতি উতি চাহিয়া হঠাৎ পিছন দিকে ছুটি মারিল। বলরাম উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, বলিল, বেঙ্কটাপ্পাকে আজ আর দেখা যাবে না, চলো অতিথি ভবনে ফেরা যাক। অর্জুন বলিল, এখনো বেলা আছে, পম্পা সরোবর দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সূর্যাস্তের সময় তাহারা পম্পার সন্নিধানে পৌঁছিল। স্থানটি শান্ত রসাস্পদ, পর্বত সরোবর ও মন্দির মিলিয়া তপবনের পরিবেশ সৃজন করিয়াছে। মন্দিরের সম্মুখে বহু বিস্তৃত পাষাণ চত্বর, পিছনে ও পাশে দেবদাসীদের বাসস্থান।
চত্বরের উপর 3 জন প্রৌঢ় ব্রাহ্মণ বসিয়া আছেন। পূজার্থীর ভিড় নাই। অর্জুন ও বলরাম দূর হইতে মন্দিরস্থ বিগ্রহকে প্রণাম করিল, তারপর সরোবরের দিকে চলিল। মন্দির সংলগ্ন ঘাট হইতে পম্পার দৃশ্য অতি মনোহর। দূর প্রসারিত গোলাকৃতি হ্রদের তীর ঘন সন্নিবিষ্ট তরুশ্রেণীর দ্বারা বেষ্টিত। তাহার ফাঁকে জলের উপর সন্ধ্যাভ্র বর্ণমালা প্রতিফলিত হইয়াছে। নীলাভ জলে ইতস্তত বিক্ষিপ্ত কমল ও কুমুদের গুচ্ছ। কমল মুদিত হইতেছে, কুমুদ ধীরে ধীরে উন্মীলিত হইতেছে। এমনিভাবে যুগ যুগান্ত ধরিয়া তাহারা পালা করিয়া দিবারাত্র জনক তনয়ার স্নানপূর্ণ সরোবর পাহারা দিতেছে। 2 বন্ধু ঘাটের পৈঠায় বসিয়া পম্পার জল মাথায় ছিটাইল, তারপর মুগ্ধ নেত্রে চারিদিকে চাহিতে লাগিল। মৃদু মন্দ বায়ু ভরে সরোবরের জল উর্মিল হইয়া উঠিতেছে। শুভ্র স্নিগ্ধ কমল গন্ধ বিকীর্ণ হইতেছে। তীরের জলরেখা ধরিয়া বক পক্ষীরা সঞ্চরণ করিতেছে। কয়েকটি বক উড়িয়া গিয়া রাত্রির জন্য বৃক্ষ শাখায় বসিল। রামচন্দ্র যে বক্ষপক্ষী দেখিয়াছিলেন, ইহারা কি তাহারই বংশধর? অর্জুন ও বলরাম শান্ত তৃপ্ত মন লইয়া বসিয়া রহিল। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল। তখন সহসা মন্দিরের চত্বরে মৃদঙ্গের রোল উত্থিত হইল। অর্জুন ও বলরাম তাড়াতাড়ি উঠিয়া মন্দিরের সম্মুখে গিয়া দাঁড়াইল। মন্দিরের ভিতরে ও বাহিরে বহু দীপ জ্বলিয়াছে। একদল দেবদাসী অপূর্ব বেশে সজ্জিত হইয়া যুক্ত করে মন্দির দ্বার সম্মুখে দাঁড়াইয়াছে। 3 জন প্রৌঢ়ের মধ্যে একজন মন্দিরের পূজারী। তিনি মন্দিরের অভ্যন্তরে বিগ্রহের পুরোভাগে পঞ্চপ্রদীপ হস্তে দাঁড়াইয়া আছেন। অন্য 2 জন প্রৌঢ় চত্বরে দাঁড়াইয়া মৃদঙ্গ ও মঞ্জিরা বাজাইতেছেন। দর্শকের সংখ্যা বেশি নয়। অর্জুন ও বলরাম তাহাদের মধ্যে গিয়া অঞ্জলিবদ্ধ হস্তে দণ্ডায়মান হইল। আরতি আরম্ভ হইল। সঙ্গে সঙ্গে দেবদাসীগণের সুঠাম দেহ নৃত্যের তালে ছন্দিত হইয়া উঠিল। মৃদঙ্গ মঞ্জিরার ধ্বনির সহিত নূপুর ও কঙ্কন কিঙ্কিনীর নিক্কণ মিশিল। 10টি দেহ একসঙ্গে লীলায়িত হইতেছে। 10 জোড়া নূপুর একসঙ্গে ঝঙ্কৃত হইতেছে। বিলোল বাহু মৃণাল একসঙ্গে বিসর্পিত হইতেছে। নর্তকীদের মুখের ভাব তদ্গত, চক্ষু অর্ধ নিমিলিত। তাহাদের অন্তশ্চেতনা যেন ঊর্ধ্বলোকে সাক্ষাৎ নটরাজের সন্নিধানে উপনীত হইয়াছে। তারপর নৃত্যের সহিত উদাত্ত কণ্ঠস্বর মিশিল। যিনি মঞ্জিরা বাজাইতেছিলেন তিনি জয়মঙ্গল রাগে গান ধরিলেন। কণ্ঠস্বর গম্ভীর, কিন্তু তাল দ্রুত। এই গানের সুরে নর্তকীরা যেন মাতিয়া উঠিল। তাহাদের দেহ আলোড়িত করিয়া নৃত্যের ঘূর্ণাবর্ত উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল। দর্শকের ইন্দ্রিয় গ্রামের উপর দিয়া যেন হর্ষের একটা ঝড় বহিয়া গেল। চিরদিনই দাক্ষিণাত্য দেশ নৃত্য গীতাদি কলায় পারদর্শী। সেকালে 6 রাগ 36 রাগিনীর সহিত কর্ণাট রাগ, দেশ রাগ, গুর্জর রাগ এবং জয়মঙ্গল রাগের বিশেষ সমাদর ছিল। 2 দণ্ড পরে আরতি শেষ হইল। দেবদাসীরা মন্দির প্রদক্ষিণ করিয়া স্বপ্নদৃষ্টা অপ্সরার মতো অদৃশ্য হইয়া গেল। পূজারী ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করিলেন। রাত্রি হইয়াছে। অর্জুন ও বলরাম ফিরিয়া চলিল। কৃষ্ণপক্ষের রাত্রি, তবু অদূরে হেমকূট চূড়ায় অগ্নিস্তম্ভ হইতে আলোকের প্রভা রাত্রির অন্ধকারকে ঈষৎ স্বচ্ছ করিয়া দিয়াছে। 2 জনে নীরবে পথ চলিয়াছে। তাহাদের মনে যে গভীর অনুভূতি জাগিয়াছে তাহা প্রকাশ করিবার ভাষা তাহাদের নাই। ইহা একদিকে যেমন নূতন, অন্যদিকে তেমনি চির পুরাতন। তাহাদের রক্তের সহিত মিশিয়াছে। তাহারা জানে না যে আজ তাহারা যাহা প্রত্যক্ষ করিল তাহা তাহাদের অপৌরসেয় সংস্কৃতির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। 8 তারপর একটি একটি করিয়া গ্রীষ্মের অলস মন্থর দিনগুলি কাটিতে লাগিল। কলিঙ্গ সমাগত অতিথিবৃন্দ মনের আনন্দে আছে। তাহারা খায় দায়, নগরে ঘুরিয়া বেড়ায়, গলায় ফুলের মালা পরিয়া, গোঁফে আতর মাখিয়া নগরবাসিনী যুবতীদের সঙ্গে রঙ্গরসিকতা করে। কাহারও কোনো চিন্তা নাই। এইভাবে যতদিন চলে।
রাজবৈদ্য রসরাজ অতিথি ভবনে অধিষ্ঠিত হইয়া প্রথমটা একটু সঙ্গীহীন হইয়া পড়িয়াছিলেন। তারপর দ্বিতীয় দিন সন্ধ্যাকালে বিজয়নগরের রাজবৈদ্য দামোদর স্বামী আসিলেন। প্রকোষ্ঠে প্রবেশ করিয়া সাদর সম্ভাষণের ভঙ্গিতে দুই বাহু তুলিয়া প্রচণ্ড একটি সংস্কৃত বচন ছাড়িলেন। রসরাজ নিঝুমভাবে একাকী বসিয়াছিলেন। পুলকিত দেহে উঠিয়া দাঁড়াইলেন এবং ততোধিক প্রচণ্ড একটি শ্লোক ছাড়িলেন। বয়সে এবং পাণ্ডিত্যে উভয়ে সমকক্ষ, সুতরাং অবিলম্বে ভাব হইয়া গেল। দুইজনে নিদান শাস্ত্রের আলোচনা করিয়া পরমানন্দে সন্ধ্যা অতিবাহিত করিলেন। অতঃপর প্রত্যহ দুই রাজবৈদ্যের সভা বসিতে লাগিল। নানা প্রসঙ্গের অবতারণা হয়। রাজ পরিবারের বিচিত্র রোগ চুপি চুপি আলোচনা হয়। একজন বলেন, রাজাদের আসল রোগ মাথায়, মাথাটা ঠান্ডা রাখিতে পারিলে আর কোনো গণ্ডগোল থাকে না। অন্যজন বলেন, রাজাদের সব রোগের উৎপত্তি উদরে, যদি পরিপাক যন্ত্র সুচারুরূপে সচল থাকে তাহা হইলে মস্তিষ্ক আপনি ঠান্ডা হইয়া যায়, কোনো গোলযোগের সম্ভাবনা থাকে না। পরন্তু রানীদের সমস্যা অন্য প্রকার। একদিন কথা প্রসঙ্গে রসরাজ বলিলেন, আমার কাছে যে কোহল আছে তার তুল্য কোহল ভূভারতে নেই। দামোদর স্বামী হটিবার পাত্র নন। তিনি বলিলেন, আমার কাছে যে কোহল আছে তা এক চুম্ব পান করলে স্বয়ং দেবরাজ ইন্দ্র ঐরাবতের পৃষ্ঠ থেকে গড়িয়ে মাটিতে পড়বেন। কিছুক্ষণ দুই পক্ষ নিজ নিজ কোহলের উচ্চ হইতে উচ্চতর প্রশংসায় পঞ্চমুখ হইলেন, কিন্তু কেবল আত্মশ্লাঘায় তর্কের নিষ্পত্তি হয় না। রসরাজ বলিলেন, আসুন পরীক্ষা করে দেখা যাক। আপনি আমার কোহল 10 বিন্দু পান করুন, আমি আপনার কোহল 10 বিন্দু পান করি, ফলেন ও পরিচয়তে। উত্তম কথা। দামোদর স্বামী গৃহে গিয়া নিজের কোহল লইয়া আসিলেন। দুই বৃদ্ধ পরস্পরের কোহল পান করিলেন। তারপর দণ্ডার্ধ অতীত হইতে না হইতে তাহারা শয্যার উপর হস্তপদ বিক্ষিপ্ত করিয়া নিদ্রিত হইয়া পড়িলেন। গভীর রাত্রে দামোদর স্বামীর ঘুম ভাঙিল। তিনি উঠিয়া টলিতে টলিতে গৃহে গেলেন। রসরাজের ঘুম সে রাত্রে ভাঙিল না। বিদ্যুন্মালা ও মণিকঙ্কনা সভাগৃহের দ্বিতলে আছেন। তাহাদের জীবনধারা আবার স্বাভাবিক ছন্দে প্রবাহিত হইতেছে। পিত্রালয়ে তাহারা যেমন ছিলেন, এখানকার জীবনযাত্রা তাহা হইতে বিশেষ পৃথক নয়। কিন্তু একই সরোবরে বাস করিলে দুইটি মিনের মতিগতি এক প্রকার হয় না। দুই রাজকুমারীর প্রকৃতি মূলত ভিন্ন। নতুন সংস্থিতির সম্মুখীন হইয়া তাহাদের মন ভিন্ন পথে চলিয়াছে, কিন্তু সেজন্য তাহাদের স্নেহ ভালোবাসার সম্বন্ধ তিলমাত্র ক্ষুণ্ণ হয় নাই। মণিকঙ্কনার মন স্ফটিকের ন্যায় স্বচ্ছ। সেখানে জটিলতা কুটিলতা নাই, সামাজিক বিধি ব্যবস্থার প্রতি বিদ্বেষ নাই। সে মহারাজ দেবরায়কে দেখিয়া পলকের মধ্যে হৃদয় হারাইয়াছে এবং হৃদয় হারানোর আনন্দে মাতোয়ারা হইয়া আছে। মহারাজের কয়টি মহিষী, তিনি তাহাকে বিবাহ করিবেন কিনা, এই সকল প্রশ্ন তাহার কাছে নিতান্তই অবান্তর। মহারাজ যদি তাহাকে বিবাহ না করেন, সে চিরজীবন কুমারী থাকিয়া তাহার কাছে কাছে ঘুরিবে, তাহার সেবা করিবে, ইহার অধিক সে আর কিছু চাহে না। তাহার মনের এইরূপ আত্মভোলা অবস্থা। বিদ্যুন্মালার মন কিন্তু শান্ত নয়। পাষাণ বন্ধনে প্রতিহত জলপ্রবাহের ন্যায় সর্বদাই আলোড়িত হইতেছে। যাহার কাছে শ্রীরামচন্দ্রই একমাত্র আদর্শ স্বামী, বহু পত্নীক দেবরায়ের সহিত বিবাহ তাহার প্রীতিপদ হইতে পারে না। আদৌ তাহার মন এই বিবাহের প্রতি বিমুখ হইয়াছিল, কিন্তু রাজকন্যাদের ইচ্ছা অনিচ্ছার উপর রাজনৈতিক কার্যকলাপ নির্ভর করে না। বিদ্যুন্মালা বিরূপ মন লইয়া বিবাহ করিতে চলিয়াছিলেন। তারপর নদী গর্ভ হইতে উঠিয়া আসিল এক অজ্ঞাত অখ্যাতনামা যুবক। রাজকুমারীর মন স্বপ্ন সংকুল হইয়া উঠিল। হয়তো স্বপ্ন একদিন অলীক কল্পনা বিলাসের মতো মিলাইয়া যাইত, কিন্তু হঠাৎ ঝড় আসিয়া সব ওলট পালট করিয়া দিল। নদী হইতে উদ্ধার এবং দ্বীপের উপর সেই নিভৃত রাত্রিটি চিরস্মরণীয় হইয়া রহিল। বিদ্যুন্মালা নিজ হৃদয়ের প্রচ্ছন্ন কথাটি জানিতে পারিলেন। রাজার মেয়ে এক অতি সামান্য যুবকের প্রতি
আসক্ত হইয়াছেন। মহারাজ দেবরায়কে দেখিয়া বিদ্যুন্মালার হৃদয় বিচলিত হইল না, কিন্তু তিনি বুদ্ধিমতী, বুঝিলেন রাজা নারী লোলুপ অগ্নিবর্ণ নয়, তিনি স্থির বুদ্ধি অচল প্রতিষ্ঠ রাজা, তাহার চিত্তলোকে নারীর স্থান অতি অল্প। বিবাহ স্থগিত হইল, পম্পাপতি স্বামীর পূজা আরম্ভ হইল। প্রথম দিনই বিদ্যুন্মালা অর্জুন বর্মাকে পথের ধারে দেখিলেন, তারপর প্রায় প্রত্যহ দেখা হইতে লাগিল। মাঝে একদিন ফাঁক পড়িলে বিদ্যুন্মালা সারা দিন উৎকণ্ঠায় ছটফট করেন, ভুলিয়া যাইবার পথ রহিল না। একদিন পূর্বাহ্নে পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর মণিকঙ্কনা বলিল, চল মালা, অন্য রানীদের সঙ্গে ভাব করে আসি। বিদ্যুন্মালার মন আজ বিক্ষিপ্ত, তিনি পথের ধারে অর্জুনকে দেখিতে পান নাই। উদাসভাবে শয্যায় শয়ন করিয়া বলিলেন, তুই যা কঙ্কা, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, আমি একটু শুয়ে থাকি। মণিকঙ্কনা ইদানিং নিজের মন লইয়াই মাতিয়াছিল, বিদ্যুন্মালার মনের গতি কোন দিকে তাহা লক্ষ্য করে নাই। সে বলিল, তা বেশ, তোকে একটু ক্লান্ত দেখাচ্ছে, আমি একাই যাই, মানুষগুলো কেমন জানা দরকার। মণিকঙ্কনা পিঙ্গলাকে ডাকিয়া প্রয়োজন ব্যক্ত করিল। পিঙ্গলা বলিল, যথা আজ্ঞা, মহারাজের আদেশ আছে, যেখানে যেতে চাইবেন সেখানে নিয়ে যাব। মধ্যমা দেবী সংকটা কিন্তু কারুর সঙ্গে দেখা করেন না, তার মহলে মহারাজ ছাড়া আর কারুর প্রবেশাধিকার নেই। মণিকঙ্কনা বলিল, তাই নাকি, দেখতে কুৎসিত বুঝি? পিঙ্গলা মুখ টিপিয়া হাসিল, বলিল, মধ্যমা দেবীকে আমরা কেউ দেখিনি, তার পিত্রালয় থেকে যেসব দাসী এসেছিল তারাই তাকে অষ্টপ্রহর ঘিরে থাকে। চলুন আগে কনিষ্ঠা রানী বিলোলা দেবীর কাছে নিয়ে যাই, তারপর পাটরানী পদ্মালয়াম্বিকার ভবনে নিয়ে যাব। মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পাটরানীর কি নাম বললে? পদ্মালয়াম্বিকা? পিঙ্গলা বলিল, তার নাম পদ্মালয়া, কিন্তু তিনি যুবরাজ মল্লিকার্জুনকে গর্ভে ধারণ করেছেন। রাজবংশের নিয়ম, যে রানী পুত্রবতী হবেন তার নামের সঙ্গে অম্বিকা শব্দ জুড়ে দেওয়া হবে। অতপর পিঙ্গলা ও আরও কয়েকজন রক্ষিণীকে সঙ্গে লইয়া মণিকঙ্কনা বাহির হইল। সমুদ্রের বন্দরে যেমন অসংখ্য তরণী বাঁধা থাকে, রাজপৌরভূমির বেষ্টনীর মধ্যে তেমনি অগণিত পৃথক প্রাসাদ, দ্বিভূমক, ত্রিভূমক, পঞ্চভূমক প্রাসাদ, অধিকাংশই আকারে বৃহৎ। দুই একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাসাদও আছে। দুইটি নূতন প্রাসাদ নির্মাণ হইতেছে, একটি বিদ্যুন্মালার জন্য, অন্যটি কুমার কম্পনদেব নিজের জন্য প্রস্তুত করাইতেছেন। তিনি বর্তমানে তাহার দুই ভার্যা লইয়া যে প্রাসাদে আছেন তাহা অপেক্ষাকৃত ক্ষুদ্র বলিয়া তিনি তাহার মর্যাদার উপযোগী মনে করেন না, তাই উচ্চতর ও বৃহত্তর প্রাসাদ নির্মাণ করাইতেছেন। রাজসভা হইতে অনতি দূরে একটি ক্ষুদ্র প্রাসাদে রাজপিতা বীর বিজয় দেব বাস করেন, তিনি অদ্যাপি জীবিত আছেন। মণিকঙ্কনা কনিষ্ঠা রানীর তোরণ মুখে পৌঁছিবার পূর্বেই সেখানে সংবাদ পৌঁছিয়া গিয়াছিল। মণিকঙ্কনা দেহলিতে পদার্পণ করিয়া দেখিল, দ্বিতল হইতে সোপান শ্রেণী বাহিয়া জলপ্রপাতের মতো এক ঝাঁক যুবতী নামিয়া আসিতেছে। সর্বাগ্রে দেবী বিলোলা, পিছনে সখীবৃন্দ। ছোট রানী বিলোলাকে দেখিলে মনে হয় 15 বছরের কিশোরী মেয়ে, ছোটখাটো নিটোল পরিপুষ্ট গড়ন, সদ্য ফোটা মল্লী ফুলের মতো হাসি ভরা মুখ। সে আসিয়া মণিকঙ্কনার সম্মুখে দাঁড়াইল, খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি বুঝি নতুন ছোট রানী হবে? বিলোলাকে মণিকঙ্কনার ভালো লাগিল। সে বুঝিল বিলোলা তাহাকে বিদ্যুন্মালা বলিয়া ভুল করিয়াছে। সে ভ্রম সংশোধন করিল না, একটু ঘাড় বাঁকাইয়া হাসিল, বলিল, তা কি জানি? বিলোলা বলিল, শুনেছি বিয়ের দেরি আছে। তা সে থাক, আজ আমার পুতুলের বিয়ে, তোমাকে নিমন্ত্রণ করলাম, চলো বিয়ে দেখবে। মণিকঙ্কনার হাত ধরিয়া বিলোলা উপরে লইয়া চলিল। ত্রিতলের বিশাল কক্ষে বিবাহ বাসর, সোনার বর ও রূপার বধূ পাশাপাশি সিংহাসনে বসিয়াছে। দুইটি ক্ষুদ্র কায়া বালিকা
চামর ঢুলাইতেছে। বরবধূর সম্মুখে শত শত সুসজ্জিত পুত্তলিকা নানা প্রকার উপঢৌকন লইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকে বিচিত্র কর্মরত বিতস্তি প্রমাণ পুতুলের ভিড়। বিলোলা কক্ষে প্রবেশ করিয়া বলিল, কই, বাজনা বাজছে না কেন? অমনি কক্ষের এক কোণ হইতে বেণুবীণা ও করতাল বাজিয়া উঠিল। কক্ষের মণ্ডপিত কোণে কয়েকটি যন্ত্রবাদিকা বসিয়াছিল, তাহাদের বাদ্যযন্ত্রের মধুর সনান কক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। বিলোলা প্রশ্ন করিল, কেমন বরবধূ? মণিকঙ্কনা বলিল, চমৎকার, যেমন বর তেমনি বধূ। কিন্তু আমি তো জানতাম না ওদের জন্য যৌতুক আনিনি। বিলোলা বলিল, পরে পাঠিয়ে দিও, এখন বসো, মিষ্টিমুখ করতে হবে। ওরে, অতিথির জন্য মিষ্টান্ন নিয়ে আয়। 2 দণ্ড পরে মণিকঙ্কনা আনন্দিত মনে বিলোলার নিকট হইতে বিদায় লইল। বিলোলা বলিল, আবার এসো। অতঃপর মহাদেবী পদ্মালয়াম্বিকার ভবন। ইনি পট্টমহিষী, একমাত্র রাজপুত্র মল্লিকার্জুনের জননী। পদ্মালয়া প্রগাঢ় যৌবনা, বয়স 25 বছর। রূপ দেখিয়া কালসর্পও মাথা নিচু করে। তাহার প্রকৃতিতে কিন্তু চপলতা বা ছেলে মানুষই নাই। সকল অবস্থাতেই একটি অবিচল স্থৈর্য বিরাজ করিতেছে। চোখ দুটিতে শান্ত মনস্বিতার প্রভা, গম্ভীর মুখমণ্ডলে সুদূর একটি প্রসন্নতার আভাস লাগিয়া আছে। তাহাকে দেখিয়া মণিকঙ্কনার চক্ষু সম্ভ্রমে ভরিয়া উঠিল। সে নত হইয়া তাহাকে পদস্পর্শ প্রণাম করিল। পদ্মালয়া হাত ধরিয়া তাহাকে তুলিলেন, স্মিত মুখে বলিলেন, এসো ভগিনী। পালঙ্কের পাশে বসিয়া 2-4টি কথা হইল। প্রীতি কোমল প্রশ্ন, শ্রদ্ধা বিগলিত উত্তর। পদ্মালয়া মণিকঙ্কনার প্রকৃতি বুঝিয়া লইলেন, চেটিকে ডাকিয়া বলিলেন, মধুরা, মল্লিকার্জুনকে নিয়ে আয়। অদূরে উন্মুক্ত অলিন্দে কয়েকটি চেটির মাঝখানে 4 বছরের একটি বালক তীরধনুক লইয়া খেলা করিতেছিল। বেত্র নির্মিত ক্ষুদ্র ধনু দিয়া হুলবিহীন তুক্ক বাণ এদিক ওদিক নিক্ষেপ করিতেছিল। বনচারী রামচন্দ্রের ন্যায় বেশ, মাথার চুল চূড়া করিয়া বাঁধা। মাতার আহ্বান শুনিয়া মল্লিকার্জুন ধনুক স্কন্ধে লইল। তারপর সৈনিকের মতো দৃঢ় পদে মাতার সম্মুখে আসিয়া দাঁড়াইল। পদ্মালয়া বলিলেন, ইনি আমার ভগিনী, একে নমস্কার করো। মল্লিকার্জুন অমনি করতল যুক্ত করিয়া মস্তক অবনত করিল। বালক মল্লিকার্জুনের শিরীষ কোমল কান্তি ও মধুর ভাবভঙ্গি দেখিয়া মণিকঙ্কনা মুগ্ধ হইয়া গিয়াছিল। সে মল্লিকার্জুনের সম্মুখে নতজানু হইয়া তাহাকে 2 বাহু দিয়া আবেষ্টন করিয়া লইল। স্নেহ গদগদ কণ্ঠে বলিল, কি সুন্দর আমাদের পুত্র! দেবী, আমি যদি মাঝে মাঝে এসে ওকে দেখে যাই তাহলে আপনি রাগ করবেন কি? পদ্মালয়া দেখিলেন মণিকঙ্কনার মন বাৎসল্য রসে আর্দ্র হইয়াছে। তিনি স্মিত মুখে বলিলেন, যখন ইচ্ছা এসো। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্র ফিরছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।